আসসালামু আলাইকুম। আজকের গ্লোবাল আপডেটস নিয়ে চলে আসলাম। তো ইরান বিষয়ে বলতে গেলে ১ম এই বলতে হয় নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং আ মার্কিন যে সবচেয়ে বড় রণতরীগুলি আছে, বিমানবাহী রণতরী, তো সেই রণতরীগুলো নিয়ে তারা অনেকটা ধেয়ে আসছে ইরানকে চারপাশে ঘিরে তোলার জন্য। তো সেক্ষেত্রে ইরান এখনো অদম্য এবং ভয় না পেয়ে তারা এরই মধ্যে পারমাণবিক শিল্পে করছে অভূতপূর্ব সাফল্য। তারা এর মধ্যে জমজম 1 স্যাটেলাইট স্থাপন করেছে উৎক্ষেপণ করে এবং যুক্তরাষ্ট্রের মোতায়েনকৃত জাহাজ যেগুলি তাদের মার্কিন সাম্রাজ্যের সবচেয়ে বড়, বড় জাহাজ, যুদ্ধ জাহাজ, সেই সবগুলি প্রায় তারা এদিকে নিয়ে আসছে ওমান সাগরের কাছে এবং আ এতে আমরা এই ভিডিওতে আমরা আরো দেখব সেই জমজম স্যাটেলাইট, যুক্তরাষ্ট্রের জাহাজ এবং বিশ্ব রাজনীতিতে আ এই মুহূর্তে চীন এসে দাঁড়িয়েছে ইরানের পাশে। তো আ সেই সম্পর্কেও বলবো। তো আজকের কি অবস্থান? তেল সংকট, ইরান, মধ্যপ্রাচ্য, মার্কিন চাপ, আন্তর্জাতিক রাজনীতি এবং আ এই মুহূর্তে বিশ্ব ঠিক কোন দিকে এগোচ্ছে, এই বিষয়ে কথা বলবো। তো আশা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো ১ম এই জানাই ইরানের পারমাণবিক শক্তি সংস্থা আ AIOI এর প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, নিষেধাজ্ঞা ও বৈশ্বিক চাপ সত্ত্বেও ইরান পারমাণবিক শিল্পে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। তো দেশটি শত্রুদের সব ধরনের চাপে নিজেদেরকে টিকিয়ে রেখেছে এবং এরই মধ্যে তারা জমজম 1 টেলিযোগাযোগ যে স্যাটেলাইটটি আছে সেটি সাফল্য মুখ দেখেছে এবং যথাযথভাবে তারা কাজাখস্তানের আ বাইকোনুর আ কসমোড্রোম এলাকা থেকে এটি সফলভাবে উৎক্ষেপণ করেছে এবং কক্ষপথে স্থাপনা করেছে। তো এই ১ম বারের মতো তারা এটা উৎক্ষেপণের করেছে এবং সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। তো যা ইরানের প্রযুক্তিগত অগ্রগতির জন্য একটি বিরাট বড় সাফল্য বলে আ বিশেষজ্ঞরা মনে করছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আ আ এবং সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং জাহাজগুলো প্রায় চলেই এসেছে অনেকটা কাছাকাছি ওমান সাগরে, মানে ওমানের পাশে। তো এই মোতায়েন মূলত ইরানের উপর আরো বেশি, বেশি চাপ প্রদান করা এবং এটা একটা কৌশলেরও অংশ যাতে তারা ভয় পেয়ে এদিকে তো কূটনীতিক চুক্তি চলছে এবং এরপরে তারা আবারও বসবে ২ দেশ। তো তাতে যাতে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছে সেটা সঠিকভাবে মেনে নেয়। সেজন্যই মনে হয় এই চাপের কৌশল। তো এমন হতে পারে বা সত্যিই তারা না মানলে মার্কিনরা হয়তো চরম আঘাত করবে। এমনটাও হতে পারে, বিশেষজ্ঞরা এমনই ভাবছেন। তো মধ্যপ্রাচ্যের দিকে যে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং চলেও এসেছে, এতে করে ইউএসএস জোরাল্ড আরফোর্ড এখানে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যুক্ত হয়েছে যাতে সামরিক শক্তিটা যৌথভাবে অনেক বেশি আ জোরালো হয়। তো রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী হামলার একটা প্রস্তুতি নিচ্ছে যে এর আগে যেটা করা হয়েছে দেখেছি আমরা যে ১২ দিনের যুদ্ধ এবং ইরান সেটাতে হার মানেনি। এবং এবার খুব ছোটখাটো কিছু না, মানে এমন একটা প্রস্তুতি তারা নিচ্ছে যে যাতে ইরান একদম মানে সেরকমভাবে আরকি বা ইরানকে বাধ্য করতে পারে আরকি। তো নতুন পরিকল্পনা আগের চেয়ে সত্যিই অনেক জটিল, ঠিক বোঝাও যাচ্ছে না এবং হামলা শুধুমাত্র পারমাণবিক স্থাপনায় সীমিত নাও থাকতে পারে। যেমন এর আগেরবার শুধুমাত্র দেখা গেছে যে পারমাণবিক স্থাপনায় মারা হয়েছে। কিন্তু এবার আম শোনা গেছে যে যে আ সরকারি বিল্ডিং গুলো আছে এবং সরকারি যে দপ্তরগুলো আছে সেটা ইস্পাহান, তেহরান এবং অন্যান্য যাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলি সেগুলোতে তারা হামলা চালাবে এবং ইরান তো পাল্টা হামলা চালাতে পারে। ফলে পরিস্থিতি দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এটা এখন কিভাবে যে শুরু হবে বা এটা আদৌ থেমে যাবে কিনা এটা আসলে বোঝা যাচ্ছে না যে কূটনীতি যদি সফল হতো তাহলে এই বিষয়গুলো হয়তো আসতো না। তবে আ চাপ দিয়ে অনেক সময় তাদেরকে রাজি করানোর একটা চেষ্টা চলছে, এটা তো বোঝাই যাচ্ছে।
এদিকে আরেকটা যেটা খবর সেটা হলো যে পশ্চিমা দেশগুলোর নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত বন্ধু হিসেবে যে একটা আগে যে দেখার একটা প্রবণতা ছিল সেটা কমে গিয়েছে এবং বিশেষ করে ব্রিটেন, জার্মানি, কানাডা, ফ্রান্সে বড় অংশ মানে তাদের মধ্যে বেশিরভাগ নাগরিকরাই যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত হিসাবে মানে দেখছে যে আগের মতো সেই জায়গাটা তার আর নেই। বিশেষ করে মেবি এটা গ্রিনল্যান্ড কারণ হতে পারে বা অন্যান্য কিছুও হতে পারে। এবং আরেকটা খবর যেটা আজকে মানে সবচেয়ে মানে টাটকা খবর বলতে গেলে সেটা হলো যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ যে করা হয়েছিল সেটাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এআই ব্যবহার করেছে এটা জানা গেছে। তো এছাড়া দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো যেটা পিডিভিএসএ আর কি মার্কিন লাইসেন্স ছাড়া তেল বিক্রি করতে পারছে না। ফলে রপ্তানি অনেকখানি আটকে গেছে। আর তারপরে আরেকটি খবর আছে আজকে সেটা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানি সরকার সংশ্লিষ্ট যে অ্যাকাউন্টগুলো আছে যারা সরকারি যে পার্সনগুলি আছে তাদের যে অ্যাকাউন্ট আছে তা এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিয়েছে যার মাধ্যমে রাষ্ট্র সমর্থিত বার্তা আরো বেশি আর কি মানুষের কাছে পৌঁছায়। তো এই ছিল আজকের মোটামুটি খবর। আর আরো খবর যেটা সেটা হলো যে আমরা ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কে একটু বলবো। উনি আর কি আয়াতুল্লাহ আলী খামেনি তার নিজ বাসা থেকে বের হন অনেকটা তার পূর্বপুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী তিনি খুব সাদাসিধা জীবনযাপন করেন। তো এই সম্পর্কে আর কি আমরা একটা তথ্য পেলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো উনি আর কি খুব সাধারণভাবেই থাকেন বলতে গেলে। জীবনধারা এতটাই সিম্পল যে সহজ খাদ্য, সাধারণ পোশাক আর সাধারণ জীবনযাপন করে। উনার বাসার সামনে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই উনার সম্পর্কে যেহেতু খবরটি এটা একটা দেওয়ার মতো বলে মনে করলাম। আর আন্তর্জাতিক কূটনীতিতে জেনেভায় আবারও বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের বিষয়টি এটা সামনে আছে আপনাদের একটু আগেই বললাম। তো পরবর্তী দফায় আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল নেতৃত্ব দিবেন স্টিভ উইটকফ আর জ্যারেড কুশনার। তো দেখা যাক কি হয়, কোনো অগ্রগতি হয় কিনা। তবে ইরানের যেহেতু বিমান বাহিনীটা অত শক্তিশালী না, তাদের তো সম্পূর্ণ ব্যালিস্টিক মিসাইলের উপরে তারা চলে। তো এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরান ব্যালিস্টিক মিসাইল না বানাক বা সীমিত করে ফেলুক। তো এটা তো আসলে সম্ভব না, কারণ তাদের তাহলে তাদের মানে প্রতিরক্ষা কি থাকে? আকাশপথে তো তাদের তাহলে কোনো প্রতিরক্ষাই থাকে না। সেই জন্য এইটা নিয়ে যুক্তরাষ্ট্র যতটাই চাচ্ছে যে এটা বন্ধ করে দিক, ইরান হয়তো এটা রাজি হবে না। আর পাশাপাশি ইরান বলেছে যে তারা পরমাণু যে ইউরেনিয়ামটা আছে সেটা মৌলটা তারা একদম খুবই নিম্ন মাত্রায় নিয়ে আসবে বা জিরো করে ফেলবে। এটাতে তারা রাজি আছে। কিন্তু দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র অন্য বিষয়গুলোর উপরেও ব্যাপক চাপ দিচ্ছে। তো এইটা এখন আসলে ইরান পারমাণবিক বিষয় ছাড়া ইরান আলোচনা করতে চাচ্ছে না। তো তারপরেও তারা বসতে চেয়েছে। দেখা যাক আলোচনায় যদিও কোনো অগ্রগতি ঘটে। তো এই তো আজকে ছিল মূল বিষয়। তো এখানে আরেকটা কথা যেটা না বললেই না, ইরান ও মধ্যপ্রাচ্য মার্কিন চাপ এই বিষয়গুলোর মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন যে সংলাপ আর মধ্যস্থতার মাধ্যমেই যেন যুক্তরাষ্ট্র ইরান বিরোধের সমাধান হয় এবং এটা হওয়া উচিত। এবং চীন তো সাধারণত কথা বলে না, যেহেতু ইরানের পক্ষে কথা বলছে এবং আরও কিছু অসমর্থিত খবর মানে আনঅফিসিয়াল খবর আরও পাওয়া গেছে যে চীন অনেক ধরনের ক্ষেপণাস্ত্র ইরানকে সরবরাহ করছে, প্রযুক্তি সরবরাহ করছে, যার ফলে যাতে ইরান একটু গুছিয়ে উঠতে পারে। তবে এটা সত্যি কথা, এবার যদি ইরানকে সমর্থন অন্যান্য মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি না করে বা চীন বা রাশিয়া বৈশ্বিকভাবে সমর্থন না করে, এর পরবর্তীতে তাদের দিকেও কিন্তু আরো বড় বিপদ আসতে পারে। এটা খুবই মানে একটা সাধারণ ঘটনা যে ইরানকে অবশ্যই তাদের উচিত মনে হয় যে একটু সাহায্য করা। তো দেখা যাক, এটা আসলে মিসেস যারা তারাই বলেছেন, এটা আমার কথা না। তো দেখা যাক কি হয়। কূটনীতি না
কৌশল, চাপ কোনটা সফল হয় কালকের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তো এই ছিল আজকের খবর মোটামুটি। তো সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।